স্ক্রিন ঠিক আছে না? দেখা যাচ্ছে? সো এবার আমাদের প্রশ্ন হলো যে এই ডিজাস্টার, এই মহাপ্লাবন কেন পুরো পৃথিবীর জন্য এসেছিল? তো এই ব্যাপারে কোরআনে, বাইবেলে সেরকম ভাবে কোনো উল্লেখ পাওয়া যায় না খুব বেশি একটা, তবে বাইবেলে অল্প কিছু ট্রেস থাকলেও কোরআনে হ্যাঁ হ্যাঁ এই অনেক গেছিলাম, কোরআনে হ্যাঁ। এই ব্যাপারে কোনো ট্রেস নাই। কিন্তু এই ব্যাপারে কিছু আলোচনা বুক অফ ইনকে পাওয়া যায়, এবং এই রকম রিলেভেন্ট প্রুফ আর্কিওলজিতেও পাওয়া যায়। তাহলে আমরা দেখে নিই যে এই ভাইয়া। জাতীয় প্রুফ কি কি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলছি আর কয়টা স্লাইড আছে জানো টোটাল? জাস্ট ওকে। তো আমরা যে আলোচনা করলাম যে বুক অফ ইনকে আমরা এই ব্যাপারে কিছু আলোচনা দেখতে পাই। তো বুক অফ ইনকে যে গল্পটা বলা হয়েছে সেই গল্পটা এরকম যে আহ যখন পৃথিবীতে মনুষ্য সন্তানের পরিমাণ বাড়তে থাকলো, এরকম সময় 200 ফলেন অ্যাঞ্জেল বলতে বোঝানো হয় সেই সমস্ত ফেরেশতাদের যারা আসমান থেকে বহিষ্কৃত হয়েছে। এখন সেই ক্ষেত্রে আমরা ফলেন অ্যাঞ্জেল বলতে আসলে এখানে ফেরেশতা না, বরঞ্চ আমরা শয়তানদেরকে বুঝি বা জিনদেরকে বুঝি বা এর জাতীয় কোনো কোনো প্রাণীকে বুঝি। তো এই কথাটা উল্লেখ হয়েছে দ্য বুক অফ ইনকের চ্যাপ্টার নাম্বার 3। এই চ্যাপ্টার নাম্বার 3 নামকরণ করা হয়েছে দ্য ফলেন অ্যাঞ্জেলস, এবং ডেড সি স্ক্রলের 4Q2044Q ইনক এই জায়গাতে এই ঘটনার উল্লেখ করা হয়েছে। তো এই যে 200 ফলেন অ্যাঞ্জেল যখন পৃথিবীতে আসলো, তারা সিদ্ধান্ত নিল যে তারা মেয়েদের সাথে যৌন সম্পর্ক গড়ে তুলবে এবং সন্তান উৎপাদন করবে। তো এই যে 200 ফলেন অ্যাঞ্জেল, এই ফলেন অ্যাঞ্জেলের মধ্যে যে হাইয়েস্ট লিডার ছিল, সেই লিডারের নাম বিভিন্নভাবে উল্লেখ এসেছে, যেমন সেমিয়াজা বা উজ্জা মিশর অনুযায়ী, বা অউজা, অথবা অ্যালিয়াসেস, অথবা আজাজিল, অথবা অ্যামিজারাক, অথবা আজ্জা, অথবা শাহজাজা, অথবা সেমিহাজা। সো এখানে আমরা দেখতে পাই যে এখানে আমাদের পরিচিত একটা নাম কিন্তু উল্লেখ আছে, সেটা হচ্ছে আজাজিল। এবং সে কিন্তু ফলেন অ্যাঞ্জেল ছিল, এটা আমরাও জানি যে সে আসমান থেকে বহিষ্কৃত একজন শয়তান ছিল। এছাড়া তার র্যাঙ্ক ছিল সেরাফিম। সেরাফিম কাকে বলে? সেটা হলো যে ক্রিশ্চিয়ান অ্যাঞ্জোলজিতে বা খ্রিস্টানদের যে ফেরেশতা তত্ত্ব সেই অনুযায়ী সেরাফিম হলো হাইয়েস্ট র্যাঙ্কিং এর ফেরেশতারা। সো আজাজিল সেরাফিম লেভেলের শয়তান ছিল, মানে ফেরেশতা ছিল একটা টাইমে, বা শয়তান ছিল যাই বলি। তার লেভেলটা ছিল সেরাফিমের লেভেল, এবং সেখান থেকে সে বহিষ্কৃত হয়, এবং যে সমস্ত শয়তান বহিষ্কৃত হয়েছিল তাদের লিডার ছিল সে। তো এই আজাজির বা সেমিয়াজা যখন এই কাজের জন্য উদ্বুদ্ধ করে তার সঙ্গীদেরকে, তখন সে তাদেরকে বলে যে আমার ভয় হলো যে আমি এই কাজে তোমাদেরকে আহ্বান করছি, তোমরা আমার সাথে এই কাজে সঙ্গ দিতে দিতে হঠাৎ করে উধাও হয়ে যাবা, এবং সমস্ত কাজের যে পাপ সেটা আমাকে একা বহন করতে হবে। কিন্তু তার সাথে থাকা শয়তানগুলা শেষ পর্যন্ত শপথ নিল যে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত তোমার সাথে আছি, এবং তারা মাউন্ট হারমনে এসে উপস্থিত হলো। এরপর যে সমস্ত গ্রুপ তৈরি হয়েছিল, 200 ফলেন অ্যাঞ্জেলের যে গ্রুপ তৈরি হয়েছিল, সেই গ্রুপের নামগুলো এখানে উল্লেখ করা আছে, নামগুলো দেখে নিতে পারেন। এই গ্রুপের কাজ ছিল যে মানুষদেরকে বিভিন্ন কিছু এরা শিক্ষা দিত, যেমন আহ কাটিং অফ রুট, পেইন্টিং, তারপরে চারা রোপণ করা ইত্যাদি। আজাজিল নিজেই মানুষকে অনেক কিছু শিক্ষা দিয়েছিল, যেমন কিভাবে তলোয়ার বানাতে হয়, কিভাবে ছুরি বানাতে হয়, কিভাবে ঢাল বানাতে হয়, কিভাবে আহ লৌহ বর্ম বানাতে হয়, এটসেট্রা। এছাড়া এছাড়া ধাতুর ব্যবহার, অ্যান্টিমনির ব্যবহার, এই জাতীয় ব্যবহারগুলো আজাজিল মানুষকে শিক্ষা দেয়। অন্যান্য যারা ছিল যেমন সেম যাজা, সে শিখিয়েছিল যে জাদুবিদ্যা এবং রুট কাটিং। আরমারস শিখাইছিল জাদুবিদ্যা থেকে মুক্তির উপায়। বারাকিজাল শিখাইছিল অ্যাস্ট্রোলজি। কোকাবেল শিখিয়েছিল নক্ষত্রের জ্ঞান। ইজেকেল শিখিয়েছিল মেঘের জ্ঞান। আরাকেল শিখিয়েছিল পৃথিবীর বিভিন্ন সাইন। শামসিয়েল শিখেছিল সূর্যের সাইন, এবং স্যারিয়াল শিখেছিল চন্দ্রের সাইন। এছাড়া এই শয়তানদের সাথে মিলিত হওয়ার কারণে আহ যে সমস্ত স্ত্রীলোক মিলিত হয়েছিল, তারা এক একটা দানব বা এক একটা বোঝা যাচ্ছে যে শয়তান এবং মানুষের যদি
আহ সম্পর্ক স্থাপিত হয়, সেই ক্ষেত্রে যে সমস্ত সন্তান উৎপাদন হয়েছিল সেগুলো সকলেই প্রায় দানব বা শয়তান লেভেলের ছিল। মজার ব্যাপার ছিল এই দানবগুলা আস্তে আস্তে মানুষকে তার জায়গা থেকে বহিষ্কৃত করে এবং নিজেদের বংশ দিয়ে ভরে ফেলে, এবং এরা এদের যৌন চাহিদা বা শারীরিক সম্পর্ক শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরঞ্চ এরা বিভিন্ন রকম পশু পাখির সাথেও যৌন সম্পর্ক স্থাপন করে, যে কারণে পৃথিবীতে অনিয়ম এবং অরাজকতার সৃষ্টি হয়। এট দ্য টাইম, এই টাইমে মানুষরা ঈশ্বরের কাছে দোয়া করে যে আমাদেরকে এ থেকে মুক্তি দেওয়া হোক, এবং তাদের কান্না স্বর্গ পর্যন্ত পৌঁছে। এখন বিষয় হলো যে ঘটনা এখানে বলা হলো, এই পুরো ঘটনাই আসলে একটা গল্প। যদি না এর কোনো এভিডেন্স পাওয়া যায়, যদি না এর কোনো প্রমাণ পৃথিবীতে উপস্থিত থাকে, তাহলে এতক্ষণ আমি যা আলোচনা করলাম বা বুক অফ ইনকে যা কিছু আলোচনা করা হয়েছে, এটা নেহাতি একটি গল্প বলে বিবেচিত হবে। এখন আমাদের দেখার বিষয় হলো পৃথিবীতে এর কোনো এভিডেন্স আসলে উপস্থিত আছে কিনা। তো এখানে আমরা কিছু আহ স্ট্যাচু দেখতে পাচ্ছি, লেডি স্ট্যাচু দেখতে পাচ্ছি, এবং এই স্ট্যাচু গুলো পাওয়া গেছিল অস্ট্রিয়াতে 1908 সালে খোদাই করার সময়, এক্সপেডিশনের সময় পাওয়া যায়। এবং এই এক একটা স্ট্যাচু প্রায় 25,000 বছর পুরাতন। বর্তমানে এইগুলা ভিয়েনা ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে সংরক্ষিত আছে। আমি প্রত্যেকটা স্ট্যাচুর নিচে তাদের নাম লিখে দিয়েছি, যেমন ভেনাস অফ উইলেন্ডর্ফ কত বছরের পুরাতন, কত সালে কোথায় পাওয়া গেছিল ইত্যাদি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। ইন্টারনেটে আরো বেশি ইনফরমেশন আছে। তো এই মূর্তিগুলোর একটা জিনিস কমন, একটু যদি খেয়াল করো, যে এই মূর্তিগুলোর মাথা, হাত, পা ইত্যাদি নিয়ে কোনো মানে হাত পা কোনো সুগঠিত হাত পা দেখানো হয়নি, বরঞ্চ শুধুমাত্র এদের যৌন অঙ্গগুলা, রিপ্রোডাকশন রিলেটেড যে সমস্ত অঙ্গ আছে সেগুলোকে খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে। এই সিরিজটাকে নামকরণ করা হয় ভেনাস ফিগারিন। প্রায় 200রও বেশি এরকম মূর্তি আবিষ্কৃত হয়। এর মধ্যে কিছু উদাহরণ হচ্ছে ভেনাস অফ ম্যাগডালিনিয়ান, ভেনাস অফ ইম্পুডিক, এটসেট্রা। এবং সব থেকে পুরাতন যে মূর্তিটা পাওয়া যায় সেটা হচ্ছে ভেনাস অফ হোলফেলস, যেটা 42,000 বছর পুরাতন ছিল। মজার ব্যাপার হলো ভেনাস সিরিজের যতগুলো এরকম মূর্তি পাওয়া গেছে, এই মূর্তিগুলোর সেম স্টাইল, অর্থাৎ এদের সকলেরই শুধুমাত্র যৌন অঙ্গগুলোকে স্পষ্টভাবে দেখানো হয়েছে, হাত, পা, মুখ, চোখ, নাক ইত্যাদি কোনো বিষয়ে এতটা গুরুত্ব দেওয়া হয়নি। এখন প্রশ্ন হলো, এখন আরেকটা বিষয় হলো ভেনাসকেও কিন্তু রোমান, মানে ভেনাস কিন্তু রোমান দেবী বা গ্রিক দেবী অ্যাফ্রোডাইটের রোমান নাম হচ্ছে ভেনাস, সেও কিন্তু আসলে মূলত ভালোবাসা এবং যৌনতার দেবী হিসাবেই পরিচিত। আরো কিছু ভেনাস ফিগারিন পাওয়া যায় যেগুলো দেখে মনে হয় যে এগুলোকে কেউ আহ ছুরি দিয়ে কেটে এর যে অশ্লীলতা বা এর যে ব্যাপারটা আছে এই জিনিসটা নষ্ট করতে চেয়েছিল, এবং এই সমস্ত অস্ত্র দিয়ে খোদাই করা বা অস্ত্র দিয়ে নষ্ট করার চেষ্টা করা মূর্তিগুলোকে পাওয়াও যায় বিভিন্ন গ্রেভে বা বিভিন্ন কবরের মধ্যে। মানে অনেকটা মনে হয় যে মানুষ চেষ্টা করেছিল লুকানোর, যে এগুলো যেন কখনো সামনে না আসে বা এই অপ্রীতিকর জিনিস যেন সামনের জেনারেশন দেখতে না পায়। একটা বুক পাওয়া যায়, একটা বই আছে, দ্য মিথোলজি অফ ভেনাস। এটা লিখেছে হচ্ছে হেলেন বেনিগনি। সে এই বইয়ে একটা চ্যাপ্টার লিখেছিল, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য ইমার্জেন্স অফ গডেস। সেখানে সে এই ফিগার গুলোর ঘটনা বর্ণনা করতে গিয়ে উল্লেখ করে যে এই ফিগারগুলোকে এইভাবে, অর্থাৎ চোখ, মুখ, নাক, কান নাই, শুধুমাত্র সেক্সুয়াল অর্গান গুলোকে এত বেশি ফোকাস করার কারণ হলো মানুষ বা যে আর্টিস্ট, সে চেয়েছিল যে এর মধ্যে মাদার ফিগার খুঁজে বের করার, অর্থাৎ একটা মেয়ের মধ্যে মায়ের রূপ খুঁজে বের করার। আরো কিছু রিজন সে উল্লেখ করেছে, সেটা হলো যে যেহেতু সেই সময় যত সম্ভব এই মূর্তিগুলা বা এই স্ট্যাচু গুলো বানিয়েছিল কোনো মেয়ে মানুষ নিজে, এবং যেহেতু সেই সময় কোনো আয়না ছিল না, স্বাভাবিকভাবে সে তার চেহারা দেখতে পায়নি, যে কারণে সে তার শুধু বডি শেপটুকু আঁকিয়েছে, নিজের চেহারা আঁকানোর প্রতি তার আঁকানো আঁকানো তার দ্বারা সম্ভব হয়নি।
কিন্তু এখানে কিছু কোশ্চেন থেকে যায়। একটা কোশ্চেন হচ্ছে যে মেনে নিলাম যে এক ধরনের আর্টিস্ট বা এক জাতের আর্টিস্ট তারা হচ্ছে শুধুমাত্র মাদার ফিগার দেখে তারা হচ্ছে এই মূর্তিগুলোকে তৈরি করেছিল। কিন্তু এখানে প্রশ্ন হলো, কিছু মূর্তি 42,000 বছর পুরাতন, কিছু মূর্তি 25,000 বছর পুরাতন। তো এই দুটোর ডিফারেন্স যদি আমরা দেখি প্রায় 17,000 বছর, তাহলে 17,000 বছর ধরে সব আর্টিস্ট মেয়েদের মধ্যে শুধুমাত্র মাদার ফিগারই খোঁজার চেষ্টা করলো। কারোর মনে হলো না যে হাত পা চোখ মুখ আঁকানো উচিত? তো এটা একটা বড় কোশ্চেন থেকে যায়। 2 নাম্বার হচ্ছে যে আয়না ছিল না, কিন্তু সেই সময় নদী নালা খাল বিল পুকুর তো ছিল। তো এটা কোনো কঠিনই ছিল না যে সে আহ নদীর পাড়ে বসে নদীর জলে নিজের চেহারা দেখে সেই চেহারা অনুযায়ী স্ট্যাচু তৈরি করবে। এত হাজার হাজার আর স্ট্যাচু পাওয়া। নদীর পানিতে দেখার কি আছে, সে তো অন্য মেয়েদের দেখতেই পাচ্ছিল, সে অন্য নিজেকে মেয়েদের নিজে না দেখুক। এক্ষেত্রে আমরা বলতে পারি যে অন্য মেয়েদের না দেখুক, সে তো নিজেরটা রেডি করতে চেয়েছিল, নিজের মতো বানাতে চেয়েছিল। আমরা ধরে নিচ্ছি সে নিজেরটাই বানাচ্ছে, কিন্তু তাও তো পসিবল যে ঠিক আছে আমি নিজের প্রতিমূর্তি আমি দেখতে পাবো, তো আমি কেন নিজের মাথা আঁকাবো না? আর তার চেয়েও বড় কথা, এতগুলা মূর্তি, কেউ তার নিজের চেহারা দেখার প্রতি আকর্ষণ বোধ করলো না? 3 নাম্বার হচ্ছে যে এই মূর্তিগুলাতে বেশিরভাগ ক্ষেত্রে পায়েরও নেই, পাও নেই, হাতও নেই। তো হাত পা দেখার জন্য তো আর নিশ্চয়ই কোনো রিফ্লেকশন দেখার প্রয়োজন নেই, সেটা তো এমনিতেই দেখা যায়। তাহলে সেগুলোর উল্লেখ না করে শুধুমাত্র এই স্পেসিফিক অর্গানের দিকে নজর দেওয়ার কি ছিল? সো হেলেন বেনিগনির এই লজিক গুলো কাইন্ড অফ ইললজিক্যাল। বরঞ্চ আমরা এখন এটা বলতে পারি যে মানুষ হয়তো সেটাই আঁকাচ্ছিল, বা মানুষ হয়তো সেই স্ট্যাচুই তৈরি করছিল যেটার প্রতি মানুষ বেশি ফোকাস ছিল, বা মানুষ চোখের সামনে যেগুলো দেখছিল সেগুলোকেই তারা ফোকাস করে স্ট্যাচু বানানোর কাজে লেগেছিল। এরপর আসে কিছু কেভ পেইন্টিং। কেভ পেইন্টিং এর ক্ষেত্রে আমরা দেখি যে এক ধরনের পেইন্টিংটার নাম হলো গ্রটে ডি গ্যাবিলো। এই পেইন্টিংটা আবিষ্কার করা হয় ফ্রান্সের গুহায় 1940 সালে। মজার ব্যাপার হলো এই পেন্টিং এ দেখা যায় যে এই প্রথম পেন্টিংটা যেটা হচ্ছে একটা, বা আমরা এই পাশে হলুদ রঙের যে পেন্টিংটা দেখাচ্ছি, এই পেন্টিংটা এটা বা এটা, তো এইটাকে দেখা যায় যে এর মাথাটা বাইসনের মতো বা অনেকটা ছাগলের মতো, এবং শরীর কিন্তু আবার মানুষের মতো, বা এর দাঁড়ানোর স্টাইল বা হাতটা মানুষের মতো, কিন্তু মাথা এবং অন্যান্য অংশ কিন্তু আবার বাইসনের মতো, যে কারণে এটাকে বলা হয় বাইসন ম্যান। আরেকটা পেন্টিং পাওয়া যায় 11,000 বিফোর খ্রিস্টের পেন্টিং, বা আজ থেকে 13,000 বছর পুরাতন একটা পেন্টিং ফ্রান্সেই পাওয়া গেছে, যে পেন্টিংটা একদম মানুষের মতো, কিন্তু এর আবার শিং আছে। এই এটা যেটা দা সসারার অফ লেস ট্রয়েস প্রের, শিং আছে, অর্থাৎ এর অর্ধেক মানুষ অর্ধেক জানোয়ার। আরেকটা পাওয়া যায় দ্য লায়ন ম্যান, এটা 35,000 থেকে 41,000 বছর পুরাতন। এখানে আমরা যদি খেয়াল করি, এই পেন্টিং গুলার বয়সও কিন্তু ঠিক ওই বয়সটাই যেটা ভেনাসের স্ট্যাচু গুলো পাওয়া গেছিল সেই সময়কার, 42,000 বছর বা 25,000 বছর আগেকার। তো এই দুইটার মধ্যে কিছু তো কানেকশন হয়তো উপস্থিত আছে বা ছিল। তো এই পেন্টিং গুলো থেকে আমরা এইটুকু সিদ্ধান্তে আসতে পারি যে এই পেন্টিং যেগুলো করা হয়েছে, এই পেন্টিং গুলো না ছিল মানুষের, না ছিল কোনো জানোয়ারের, বরঞ্চ এক রকমের ছিল হাইব্রিডের। আর এখানে একটা বড় প্রশ্ন থেকে যায় মনের মধ্যে। এখন অনেকেই বলতে পারে, বা যারা আহ চিন্তা করছো তারা এটা ভাবতে পারো যে হতেই পারে মানুষ কল্পনা শক্তি দিয়ে এঁকেছে, খুব স্বাভাবিক, এখন যে কেউ এটা কল্পনা করে আঁকতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে শুধুমাত্র তখন না, এখনো মানুষ কি এমন কোনো কিছু কল্পনা করতে পারে যেটা সে চোখেই দেখেনি? না বা না, এটা সম্ভব না। হ্যাঁ, এটা সম্ভব না। আর তার চেয়েও বড় কথা, এখনকার মানুষ, তাও ভেবে নিলাম এআই বা বিভিন্ন রকম বিষয় নিয়ে সে অনেক কিছু কল্পনা করছে, আজ থেকে 25,000 বছর আগে, 40,000 বছর আগে, 45,000 বছর আগে মানুষ কি এত জিনিয়াস, এত ক্রিয়েটিভ ছিল যে চোখে না দেখেই আহ, মানুষ এবং প্রাণীর সমন্বয়ে এরকম একটা শেপ তারা আঁকায় রেখে দিল, যে আমরা
ক্রিয়েটিভ আমরা এটা আঁকতে পারি? এটা একটা ম্যাটার অফ কোশ্চেন থেকে যায় নাকি? আচ্ছা, আমার এখানে একটা কথা আছে। হ্যাঁ। সেটা হচ্ছে এই যে এখানে যে ক্রিয়েচারটা দেখানো হলো, আমি ধরেন হচ্ছে ইউটিউবে বিভিন্ন আহ আর কি হরর মুভি টাইপ এক্সপ্লেনেশনের মধ্যে হুবহু সেম জাতীয় ক্রিয়েচার নিয়ে অনেকগুলো হরর মুভি তৈরি করছে ওরা, যে মাথাটা ছাগলের মাথার মতো, পুরো বডিটা মানুষের মতো, একটু লম্বা আকৃতির। হুম হুম মানে এইটার প্রেজেন্স দেখায় অনেক ভৌতিক মুভি তৈরি করে এখন বর্তমান সময়ে, হুম হুম এবং এটা এইটাকে এটা তারা হচ্ছে, পূজাও করে। হুম হুম হ্যাঁ, এটা ইলুমিনাটির মতোই একটা মানে বিশ্বাস, যেখানে ছাগলের মাথা আর পাশে হচ্ছে পুরো নারী দেহ টাইপের নিচে। হুম হুম। কিন্তু কোশ্চেনটা কি, মানে মিথুনের কোশ্চেন কি তাহলে এখানে? মানে কোশ্চেন বলতে আমি বুঝতে চাচ্ছি যে এটা নিয়ে এখন এত ঘাটাঘাটি কেন হয়, মানে এটার কারণটা কি আসলে? আহ এটা আসলে বলা মুশকিল। তবে এখানে একটা বিষয় হলো যে ছাগলের মাথার আবার অন্য হিস্ট্রিও আছে। হ্যাঁ, ছাগলের মাথা হলো, ব্যাফোমেটের মাথাও কিন্তু ছাগলের মাথা। ব্যাফোমেট হচ্ছে গ্রিক পুরাণ অনুসারে বা রোমান পুরাণ অনুসারে ব্যাফোমেট হচ্ছে ভালোবাসার দেবতা বা ভালোবাসার দেবতাই বোঝানো হয়। এবং তাকে তার মাথা ছিল ছাগলের মতো। কিন্তু ক্রিশ্চিয়ানিটিতে সেক্স বা যৌন সম্পর্ককে খুবই নোংরা সম্পর্ক বলে এককালে উল্লেখ করা হতো। যারা আস্তে আস্তে এই বা প্যাগানরা এই ব্যাফোমেটকে আসলে, সরি, ব্যাফোমেট ছিল প্যাগানের দেবতা। খ্রিস্টানরা এই ব্যাফোমেটকে আসলে শয়তানের সাথে তুলনা করা শুরু করে। যে কারণে আমরা কিন্তু ইলুমিনাটি বা অন্যান্য জায়গায় যেখানেই শয়তানের উল্লেখ পাই সেখানে কিন্তু আসলে ছাগলের মাথা দেখতে পাই, দুই শিং কোনো একটা চিহ্ন। বা আমরা নিজেরাও বা দুই শিং দিয়ে বিভিন্ন বিষয় বুঝাই, অনেক সময় যে বিভিন্ন সংকেত করি, হাতে ভিক্টোরি হোক বা এই যে এই টাইপের চিহ্ন হোক, এগুলো কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই এই শয়তানের মাথা বোঝাতে ব্যবহার করা হয়। এখন যে মুভিগুলা, হরর মুভিগুলো বানাচ্ছে, এখানে একটা বিষয় হলো যে এখানে হয়তোবা এরা ছাগলের মাথা বলতে এই শয়তানের মাথা বোঝাচ্ছে, মেবি নট নেসেসারি যে কেভ পেইন্টিং এর ওই ঘটনাকেই ওরা উল্লেখ করতে চাচ্ছে। আল্লাহ আলম, আমি জানি না। তবে অনেক মিথোলজিতেও কিন্তু, যেমন গ্রিক মিথোলজির দিকে আমরা তাকালে কিন্তু এরকম অনেক ক্রিয়েচার, যে সেন্টর বলে এক ধরনের প্রাণী আমরা কিন্তু গ্রিক মিথোলজিতে পাই, অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষ। যাদের গ্রিক মিথোলজি বা হারকিউলিস দেখেছো তারা কিন্তু তারা জানো যে এরকম উল্লেখ কিন্তু এদের মিথোলজিতে পাওয়া যায়। আবার হিন্দু মিথোলজিতে একটা পাওয়া যায় নরসিংহ। নরসিংহ অবতার, অর্ধেক সিংহ অর্ধেক মানুষ। তো জানি না এগুলো আসলে এদের নিজেদের মধ্যে কোনো রিলেশন আছে কিনা। তবে এই পেইন্টিং গুলা যেগুলো কেভ পেইন্টিং, এগুলো অনেক পুরাতন পেইন্টিং। আহ এই পেইন্টিং গুলা যদি সত্যি হয়, অর্থাৎ এই পেন্টিং গুলো যে ওরা ডেটিং করেছে, কার্বন ডেটিং করুক বা অন্য কোনো ডেটিং করছে, যে এটা এত বছরের পুরাতন, এটা এর মধ্যে যদি কোনো ঘাপলা না থাকে বা কোনো শয়তানি না থাকে আসল কথা, তাহলে এইগুলা কিন্তু আসলে চিন্তার বিষয় যে আসলে এই জিনিসটা ওই সময় ছিল কিনা। কারণ মানুষ এত ক্রিয়েটিভ ওই সময় ছিল না। বরঞ্চ আমরা বলতে পারি যে মানুষ সেই সময় যা দেখতো সেটাই এঁকেছে। তো এটা একটা বড় প্রশ্ন থেকে যায় যে আসলে সেই সময় কি ঘটছিল। এবং সত্যি যদি, এখানে একটা কথা আমি একটু উল্লেখ করি, যদিও এই কথাটা আসলে সামঞ্জস্যপূর্ণ না। বাইবেলে বলাও হয়েছিল যে তুমি যখন জাহাজে প্রাণী তুলবা, জোড়ায় জোড়ায় প্রাণী তুলবা, অবশ্যই পবিত্র প্রাণী তুলবা। এইটার কথা অনেকে উল্লেখ করে যে তার মানে অন্যান্য প্রাণীরা সেই সময় নিশ্চয়ই হাইব্রিড বা অপবিত্র ছিল, যে কারণে শুধুমাত্র পবিত্র প্রাণীদের তুলতে বলা হয়েছিল। কিন্তু যদিও ওই আহ, ওই 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 পোর্শনটা যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখতে পাই যে এখানে পবিত্র বলতে আসলে এই জাতীয় অপবিত্রতা বোঝানো হয়নি। ওইখানে বোঝানো হয়েছিল যে যখন জাহাজ থেমে যাবে তখন ঈশ্বরের জন্য সে 7টা পশু কুরবানি করবে, এবং সেই পশুগুলো হবে কুরবানির মতো পবিত্র পশু। বাকি পশুগুলা এমনি নর্মাল পশু হলেও সমস্যা নাই। তা যাই হোক, যদি সত্যিই এরকম ঘটনা ঘটে থাকে যে পুরো পৃথিবীতে শয়তান এভাবে ছেয়ে গেছিল এবং সেই সময় মানুষের হাইব্রিড বা শয়তানের ইয়েতেই
মানুষ এবং পশু পাখির মধ্যে কোনো যৌন সম্পর্ক তৈরি হচ্ছিল, যার ফলশ্রুতিতে এইরকম হাইব্রিড জাতের সৃষ্টি হয়, তাহলে সেই ক্ষেত্রে আসলে পুরো পৃথিবীকেই ধুয়ে মুছে সাফ করা খুব জরুরি হয়ে গেছিল, এবং যে কারণেই হয়তো মহাপ্লাবনের সৃষ্টি। তো ফাইনালি যে জার্নি ছিল সেই জার্নি শেষ হলো, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা অনুসারে এই নৌকাটা প্রায় 150 দিন পর্যন্ত ভেসেছিল, এবং কুরআনের মতে, কুরআনের সূরা হুদের 44 নম্বর আয়াত অনুসারে, যে এটা জুদাই পর্বত বা জুদি পর্বতের উপরে এসে থামে। এবং কাতাদা রাদিয়াল্লাহু আনহু এর কাতাদার মতে এটা ছিল 10ই মুহররম। এবং নূহ আলাইহিস সালামের 3জন ছেলে ছিলেন যারা পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়। তার মধ্যে শাম, যে হচ্ছে আরবের বাবা হয়, অর্থাৎ ফাদার অফ আরবস। যে কারণে এই শামের নাম অনুসারেই আরবদের বা আরব জাতি সেটাকে আমরা বলি হলো সেমাটিক। সেমাটিক ধর্ম নাম শুনছো হয়তো বা, যে আব্রাহামিক ধর্মকে সেমাটিক ধর্ম বলা হয়। তো শাম ফাদার অফ আরবস, হাম সে আসে হচ্ছে ফাদার অফ হাবাসা, হাবাসা বা আফ্রিকানদের ফাদার হয়। এবং ইয়াফিস সে হচ্ছে ফাদার অফ রোমান এবং ইউরোপের যে আজকের জাতি, এটা হলো ইয়াফিসের বংশধর। সো একটা নিউ এরা অফ পপুলেশন সৃষ্টি হয়, অর্থাৎ একটা নতুন যুগের সৃষ্টি হয়, নতুন বংশগতির সৃষ্টি হয়, জনসংখ্যার সৃষ্টি হয়। অ্যাকর্ডিং টু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যে জুদি পর্বতে নামার পরে নূহ আলাইহিস সালাম যে গ্রাম ডেভেলপ করেছিলেন তার নাম রাখা হয়েছিল দ্য ভিলেজ অফ 8। এবং সেই সময় পৃথিবী দেখলো যে মানুষ আবার নতুন করে কিভাবে পপুলেশন সৃষ্টি করে ইত্যাদি। তো সূরা আল জাসিয়ার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটা ঘটনা এখানে বর্ণনা করেন কোরআনে, যে আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে এবং যে সমস্ত প্রাণীকে তিনি ছড়িয়ে দিয়েছেন তার মধ্যে চিহ্ন রেখেছেন তাদের জন্য যারা বিশ্বাস করে। এখানে আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, যে আল্লাহ তাআলা এই ঘটনার পরে, নূহ আলাইহিস সালামের ঘটনার পরে পুরো পৃথিবীতে প্রাণীগুলোকে এমন ভাবে ছড়িয়েছেন যেটা একটা খুব ওয়েল প্ল্যান্ড ইকোসিস্টেম বলে এখন বিবেচিত। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে ভাল্লুকের কথা যদি বলি, 3 রকমের ভাল্লুক পাওয়া যায়: শ্বেত ভাল্লুক, বাদামি রঙের ভাল্লুক, কালো রঙের ভাল্লুক। তা আমি এই 3টা নিয়ে আলোচনা করি। যেমন বাদামি রঙের ভাল্লুক, এগুলো কম হিংস্র হয়। সাধারণত আমাদের ইন্ডিয়া বা এই জাতীয় এশিয়ার মধ্যে এই ভাল্লুক দেখতে পাওয়া যায়। এর থেকে একটু বেশি হিংস্র হয় দেখা যায় যে আমেরিকাতে কালো রঙের ভাল্লুকগুলো, এগুলো সাধারণত জঙ্গলের মধ্যে থাকে। আর সবচেয়ে হিংস্র হচ্ছে শ্বেত ভাল্লুক। পসিবিলিটি হলো কারো যদি শ্বেত ভাল্লুকের সাথে দেখা হয় সে হয়তো বেঁচে ফিরবে না। এবং মজার ব্যাপার দেখো, যে শ্বেত ভাল্লুক কিন্তু আমাদের কোনো পপুলেশনের কাছাকাছি বা জনবসতির কাছাকাছি রাখা হয়নি, শ্বেত ভাল্লুককে রাখা হয়েছে অ্যান্টার্কটিকায়, যেখানে কোনো মানুষের বসতি নেই। তো একইভাবে আমরা যদি অন্যান্য প্রাণীদেরও দেখি, যেটাকে আমরা অভিযোজন বলে চিনে থাকি, যে একটা এলাকায় আমরা খেয়াল করলে দেখবো যে যেখানে মানুষ নেই সেখানকার প্রাণীগুলো অনেক বেশি হিংস্র, যেখানে মানুষ আছে সেখানকার প্রাণীগুলো কম হিংস্র। ইভেন এটা হাতির ক্ষেত্রেও প্রযোজ্য, কুকুরের ক্ষেত্রেও প্রযোজ্য, যে মানুষ অধ্যুষিত এলাকায় এই প্রাণীগুলার হিংস্রতা তুলনামূলকভাবে কম। তার মানে আল্লাহ পুরো পৃথিবীতে প্রাণীকে খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করছেন, এবং সেই কথাই সূরা জাসিয়ার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। তো ফাইনালি কথা এটাই, যে আমরা এতক্ষণ সেশনে যে সমস্ত কিছু আলোচনা করেছি এর মধ্যে সব যে বিশ্বাসযোগ্য বা বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা নেই। আহ এবং সব থিওরি যে সত্য তারও কোনো কথা নেই। আমরা এভিডেন্সের জন্য বা এভিডেন্টের কারণে এগুলোকে উল্লেখ করেছি। সবচেয়ে বড় কথা হলো যে কুরআন আমাদেরকে যতটুকু বলেছে, যা বলেছে সেটুকু আমরা নির্দ্বিধায় বিশ্বাস করব অ্যাজ এ মুসলিম। আর অন্যান্য থিওরি সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। তো এই পর্যন্তই, এন্ড অনলি আল্লাহ নোজ দ্য বেস্ট। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আখিরু ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি ওয়া রাব্বিল আলামিন। ওকে, নাও মাশাআল্লাহ, অনেক কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আর একটা স্পেশাল থ্যাঙ্কস আসলে ফুরকান কুরেশির, ইনার ভিডিও আমাকে অনেক বেশি অ্যাকচুয়ালি সুযোগ দিয়েছে বিভিন্ন তথ্যকে এক জায়গায় করার।
সো তার ভিডিওটা আসলে খুব চমৎকার ছিল, যদিও এই ভিডিওর মধ্যে কিছু কিছু জায়গায় আমার কিছু লিমিটেশন আমি খুঁজে পেয়েছি, এবং সেগুলা আসলে আমি বাদও দিয়ে দিয়েছি, ছেকে দিয়েছি যে না আমি এগুলো উল্লেখ করব না। তারপরেও আমি আর কি কৃতজ্ঞ তার ভিডিওর প্রতি। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো আর কি। মার্শাল্লাহ, আলোচনা অনেক প্রাণবন্ত ছিল। আমি আলহামদুলিল্লাহ পুরোটাই শুনেছি, অনেক ভালো লাগতেছিল। এবং আরো ভালো লাগতেছিল যে আপনি এই ব্যাপারে অনেক পড়াশোনা করেছেন এবং অনেক ইনফরমেশন কালেক্ট করেছেন, হ্যাঁ, যেগুলো আমি আসলে বিস্মিত হয়েছি। হুম হুম। এই জন্য অনেক ধন্যবাদ এগুলো শেয়ার করার জন্য, ইনফরমেশন। আর আমাদের সাথে আরিফ নামে একটা ছেলে ছিল, ওই যে আপনার বাবার মিলাদে যে গিয়েছিল আমি আর সে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ও আমাদের সাথে পার্টিসিপেট করেছে, ও শুনছে। আচ্ছা। আহ, তো তো এই আর এমনি কি। কোনো কোশ্চেন থাকলে বা কোনো জায়গায় অসঙ্গতি লাগলে জিজ্ঞাসা করতে পারো, সেরকম আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব আর কি। না, মোটামুটি যা আলোচনা করেছেন সেগুলো ব্যাখ্যা করেছেন, বুঝতে পারছি। এরকম কোনো আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে এরকম। আমরা ওয়েস্ট ইন্ডিজ বা রেড ইন্ডিয়ান সম্বন্ধে জানি। হুম তো হুম। এই রেড ইন্ডিয়ানরা ছিল আমেরিকান ওই উপদ্বীপে। তো হ্যাঁ। সেক্ষেত্রে যদি বন্যায় বা প্লাবনে সবকিছু ধ্বংস হয়ে যায়, তো ওরা এত দূরে, হাজার হাজার মাইল, যে সাগর সাগর পাড়ি দিয়ে ওরা কিভাবে ওখানে পৌঁছালো? বা তখন তো যোগাযোগ ব্যবস্থা ছিল না, বা ওদের ক্ষেত্রে কি তখন ভূমি কি একত্রে ছিল, একসাথে ছিল, পরে কি আলাদা হয়ে গেছে, এরকম কিছু? মানে আমার কাছে এগুলো হচ্ছে কিছুটা ডাউট লাগে আর কি। আচ্ছা। এখানে বেশ কিছু ঘটনা ঘটতে পারে। যে প্রথম কথা, মহাদেশীয় সঞ্চারণ এটাও অনেক দিনকার ঘটনা, অনেক দিন ধরেই হচ্ছে স্বাভাবিকভাবেই। আমরা জানি যে বর্তমানে যে ভূখণ্ড আমরা যেভাবে দেখতে পাই, আসলে এই ভূখণ্ড এরকম ভাবে ছিলও না কোনো একটা সময়ে। একটা সময় আফ্রিকায় আমাদের কাছে ছিল না, বরঞ্চ ভারত ছিল অনেকটা আমেরিকার সাথে বা অস্ট্রেলিয়ার সাথে এইভাবে ছিল, বা অস্ট্রেলিয়া এখন যেখানে সেখানে অস্ট্রেলিয়া ছিল না, আমেরিকা এখন যেখানে সেখানে ছিল না। তো একটা খুব স্বাভাবিক ঘটনা হতে পারে যে নূহ আলাইহিস সালামের বন্যার আগে হয়তো মহাদেশের সঞ্চারণের একটা অংশ এরকম ভাবে ছিল না, বা মহাদেশগুলো এইভাবে এইভাবে ছিল না আর কি। দ্বিতীয়ত হতে পারে যে আহ, তাদের কাছে হয়তো প্রযুক্তি ছিল না, কিন্তু সামহাও যেমন একটা টাইমে মানুষ, আহ, আমরা আমরা কলম্বাসকে জানি যে কলম্বাস কিন্তু আসলে প্রথম আমেরিকা আবিষ্কার করে বলে, কিন্তু আসলে কলম্বাস কিন্তু প্রথম আমেরিকান আবিষ্কারক ছিল না। প্রথম আমেরিকা আবিষ্কার করেছিল ভাইকিংসরা। ঠিক আছে, তো ভাইকিংরা তারা কিন্তু জাহাজ বানায় অনেক বড় সফর পার করে, সেটা কলম্বাসের অনেক বছর আগে। তো সেই ভাইকিংরা গিয়ে কিন্তু আসলে আমেরিকা আবিষ্কার করে এবং সেখানে তারা থাকতে শুরু করে। তো রেড ইন্ডিয়ান বা হতে পারে যে ভাইকিংদেরই একটা অংশ রেড ইন্ডিয়ান ছিল, অথবা রেড ইন্ডিয়ানরাও এইভাবেই কোনো না কোনো উপায়ে সেখানে হয়তো চলে গেছে, বা কোনো না কোনো ভাবে গেছে, হতেই পারে ছোট একটা নৌকায় ছিল, কোনো না কোনো ভাবে পৌঁছায় গেছে। তো এগুলো খুব একটা আহামরি কঠিন কোনো বিষয় আমার কাছে মনে হয় না, যে এক এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো এটা খুব একটা জটিল বিষয় না। হ্যাঁ, এটা পৌঁছানো সম্ভব হয়তোবা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানুষের ভিতরে যে জাতিগত ভিন্নতা দেখা যাচ্ছে, ব্ল্যাক হোয়াইট, অথবা এক এক দেশের এক এক গোত্রের মানুষ এক এক ধরনের দেখতে। তো যে সমস্ত ইমানদার অথবা বিশ্বাসী মানুষরা নৌকায় উঠেছিল, তারা কি বিভিন্ন গোত্র থেকে ছিল? তা না হলে এত বেশি পরিমাণে মানুষের যে চেহারার মধ্যে পার্থক্য অথবা তাদের জাতিগত ভিন্নতা, এটা কিভাবে তৈরি হলো? জাতিগত বলতে তাদের আঞ্চলিক ভিন্নতা, চেহারা বা বৈশিষ্ট্যে কিভাবে তৈরি হলো? আহ এইটা এইটার একটা উত্তর আমরা দিতে পারি এরকম যে প্রথম কথা হলো যে আসলে আদম আলাহিসাল্লামের যে সন্তানরা সেই সময় ছিল, বা নূহ আলাহিসাল্লামের সন্তানরা সেই যে সময় ছিল, হতে পারে যে আহ
ডিএনএ মিউটেশন বা ডিএনএ এর যে চেঞ্জ গুলা, সেটা আল্লাহর ইচ্ছায় এমন ভাবেই হতো যে তার সন্তানরাই বিভিন্ন চেহারা বর্ণ স- সহকারে হয়তো জন্ম নিত নিত এরকম একটা ঘটনা ঘটতে পারে, যে কারণে পরবর্তীতে তাদের মিলনের ফলে যখন পরবর্তী বংশ আসা শুরু করে, তারাও ভিন্ন ভিন্ন চেহারা নিয়ে বিভিন্ন ভিন্ন গোত্র তৈরি করা শুরু করে। আর দ্বিতীয় একটা হতে পারে, সেটা হলো যে অভিযোজন ব্যাপার। অর্থাৎ একটা মানুষ একটা এলাকায় থাকা শুরু করে এবং থাকার পর সেখানে হয়তো যে সেখানকার যে জলবায়ু বা সেখানকার যে সমস্ত উপকরণ আছে, সেটা সেই মানুষকে প্রভাবিত করে, তার তার জিনকে প্রভাবিত করে। সেখানকার খাবার দাবার একটা ফ্যাক্ট হতে পারে যে সেগুলো জিনকে প্রভাবিত করলো। তার ফলে তার সন্তানরা আস্তে আস্তে ওই এলাকা ভিত্তিক বা ওই এলাকার উপর বেস করে গড়ে গড়ে ওঠা শুরু করে। হয়তো আহ এরকম এরকম কোনো ঘটনা হতে পারে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা অভিযোজন অথবা জেনেটিক বিষয়, আল্লাহ ভালো জানেন। তবে আহ এটা এটা স্বাভাবিক, মানে এটা মেইন কথা হলো যে আল্লাহ তো বলেই দিয়েছেন যে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে ভাগ করে দিয়েছি, সম্প্রদায়ে ভাগ করে দিয়েছি। তা নাহলে এটা কিভাবে, যদি আমরা নূহ আলাইহিসসালামের ওই সময়কার ঘটনা বাদও দিই, আদম আলাইহিসসালাম তো একা মানুষ এসেছিলেন, আদম আলাইহিসসালাম একা, হাওয়া আলাইহিসসালাম একা। তো এই দুইজন মানুষ থেকে এত গোত্র সৃষ্টি হওয়া তো স্বাভাবিক না, তাই না? মানে নর্মালি তো আমরা চিন্তা করতে পারি না, বাপ মা একরকম, তাহলে সন্তানাদি নিশ্চয়ই একরকমই হওয়া উচিত ছিল। তো সেটা না হয় আমরা দেখি যে তাছাড়া আমরা যদি তাছাড়া আমরা যদি ধর্মীয় বিষয়টাকে বাদ দিই, যদি আমরা নিউট্রাল থেকে চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যদি বিবর্তনের ফলেও মানুষের সৃষ্টি হয়, তো সেক্ষেত্রে মানুষের সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে এত বেশি অভিযোজন অথবা এত বেশি মিউটেশন ঘটেছে যে এক এক অঞ্চলে এক এক ধরনের মানুষ, ধরে নিলাম যে মানুষের পূর্ববর্তী যে গোত্রটা ছিল বা তাদের যে ফ্যামিলি ছিল সেটা অন্য ধরনের ছিল, কিন্তু সেখান থেকে মানুষ বৈজ্ঞানিক ভাবে যদি আমরা বলতে চাই, তাহলে সেটা এত বেশি কি করে হয় যে দেখা যাচ্ছে ইন্ডিয়ানরা দেখতে একরকম, আমেরিকানরা একরকম, এইটার মানে এটা আসলে ওই রকম। এটার একটা আরেকটা কারণ হচ্ছে যে এরকম যে হাইব্রিড হাইব্রিড মানে আমি বোঝাতে চাচ্ছি যে আহ ইন্ডিয়ান একটা ছেলে বা মেয়ের সাথে যদি ইউরোপিয়ান একটা ছেলে মেয়ের বিয়ে হয়, সেই ক্ষেত্রে তাদের সন্তানাদি আসলে কোন দিকে যাবে, ইন্ডিয়ার মতো হবে না ইউরোপের মতো হবে? তো স্বাভাবিকভাবে দেখা গেল মাঝামাঝি কিছু হচ্ছে। হুম। তো এরকম একটা হাইব্রিড ব্যাপারও কিন্তু আসলে হতে পারে, কারণ আহ এই 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 একটা বিষয়ও আমার কাছে মনে হয় যে এটাও হয়তো একটা কারণ যে প্রচুর হাইব্রিড আহ ঘটেছে সেই সময়, হাইব্রিডাইজেশন ঘটেছে আর কি। যে এক গোত্রের মানুষ আরেক গোত্রের সাথে বিয়ে করছে, আরেক এক গোত্রের মেয়ে আরেক গোত্রের ছেলের সাথে বিয়ে করছে, যে কারণে তাদের সন্তানের মধ্যেও ভিন্ন ভিন্ন গোত্রের বৈশিষ্ট্য ঢুকে যাচ্ছে, এবং সে হাইব্রিড হচ্ছে, সে হয়তো আরেকজন হাইব্রিডের ক্ষেত্রে বিয়ে করছে, সেই ক্ষেত্রে আরো বেশি। যেমন আমরা কিন্তু ইয়ের ক্ষেত্রেও দেখি, মেন্ডেলের জিন তত্ত্ব যদি তোমাদের মনে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে আসলে অনেক অপশন থাকে একটা। আমরা জাস্ট দুইটা অপশন নিয়ে আলোচনা করেছিল মেন্ডেল তার দ্বিতীয় সূত্রে, যে কালো খাটো এবং লম্বা বাদামি। সেক্ষেত্রে কিন্তু আমরা প্রায় কত 9:3:3:1, মানে 4 রকমের জাত কিন্তু আমরা হচ্ছে মাত্র 2 রকমের বৈশিষ্ট্যের ক্ষেত্রে, মানে 2 জোড়া বৈশিষ্ট্যের ক্ষেত্রে পেয়েছি। সেই ক্ষেত্রে মানুষ তো হাজার হাজার জোড়া জেনেটিক কম্বিনেশন নিয়ে তৈরি। তো সেই ক্ষেত্রে কম্বিনেশন ভিন্ন হয়ে নতুন মানুষ সৃষ্টি করা, এটা আল্লাহর পক্ষে এত কঠিন কিছুই না, মানে কোনো রকমই কোনো কঠিন কিছু নাই, সাইন্টিফিক ভাবেও পসিবল। হ্যাঁ, যে একজনের চোখের গড়ন তার মায়ের মতো হলো, মুখের গড়ন বাবার মতো হলো, হাইটটা বাবার মতো হলো, কিন্তু রংটা মায়ের মতো হলো, সো সে একটা নতুন মানুষ হয়ে আসলো। সেই মানুষটা এরকমই যখন আরেকটা মানুষের সাথে আহ, সম্পর্ক স্থাপন করলো, সেই ক্ষেত্রে তাদের সন্তানও কিন্তু আরো বেশি ভ্যারাইটি নিয়ে আসবে। তো এটা আই থিঙ্ক জলবায়ুর ক্ষেত্রে তো এটা খুব সিম্পল। বিভিন্ন বিভিন্ন এলাকার বিভিন্ন জলবায়ু, মরুভূমি এক রকমের, তারপর বরফ এলাকার জলবায়ু একরকম, হ্যাঁ, সেখানকার মানুষের যে বৈশিষ্ট্য, দেহের আহ, ত্বকের যে ধরন, সেটা বিভিন্ন রকম হতে পারে, এটা তো হ্যাঁ, স্বাভাবিক। অবশ্যই অবশ্যই। এবং খাওয়া দাওয়া আমরা আসলে এটাকে সবসময় ইগনোর করি, কিন্তু আসলে খাওয়া দাওয়া একটা বিষয়। হয়তো হ্যাঁ, অনেক আহ, বড়।
একটা এলাকায় বাংলাদেশে আমরা যে জলবায়ুর খাবার খেয়ে অভ্যস্ত, সেই খাবার আমার ভিতরে যেভাবে চেঞ্জ করবে, আমি যদি আফ্রিকা বা ইউরোপে থাকি, সেখানকার খাবার দাবার আমাকে হয়তো জেনেটিক্যালি অন্যভাবেও চেঞ্জ করতে পারে। ঠিক হ্যাঁ, আছে, এবং তো এটা দেখেন আফ্রিকার সবাই একরকম, তার মানে ওরা ওদের খাদ্যাভ্যাস এক, ওদের হ্যাঁ, জলবায়ু এক, ওদের হ্যাঁ, সবকিছু সেম। স্বাভাবিক। এবং আমরা কিন্তু এটাও দেখি যে সাধারণত শীত প্রধান এলাকার মানুষ কিন্তু পরিশ্রমী হয়, একটু গরম এলাকার মানুষ কিন্তু অলস হয়। হ্যাঁ, এটা কিন্তু আমরা দেখতে পাই যে যে কারণে আমরা দেখি যে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার মানুষ পরিশ্রমী, পক্ষান্তরে বাংলাদেশ, আফ্রিকা এরা কিন্তু বেশ একটু অলস টাইপেরই আর কি। এটা আছে। তারপরে আমরা দেখি যে চেহারাও তাই, যেখানে রোদ বেশি, গরম বেশি, এরা কালো হয় চেহারাগত ভাবে। যেখানে ইউরোপ বা আমেরিকা এরা কিন্তু অনেক বেশি ফর্সা বা ধবল। সো আই হুম। থিংক এটা এত জটিল কিছু না, এটা আসলে খুবই সহজ বিষয়। হ্যাঁ, এটা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। আজকের আলোচনা খুব সুন্দর লাগছে আমার কাছে, যদিও আমি একটু ব্যস্ত ছিলাম, তারপর চেষ্টা করেছি পুরো আলোচনা শোনার, এবং আলোচনাটা অত্যন্ত প্রাণবন্ত একটা আলোচনা ছিল। হ্যাঁ, ধন্যবাদ এবং আলোচনার জন্য। হ্যাঁ, ওয়েলকাম। আসলে আমার এখানে ওই যে ভিনাসের যে স্ট্যাচু এবং যে সমস্ত কেভ কেভ পেন্টিং আমরা দেখি, এটা আমাকে আসলে খুব অবাক করছে। এবং আমি প্রথমত যখন এগুলোর আলোচনা শুনি, আমার খুব একটা বিশ্বাস হয়নি, মানে আমার কাছে মনে হচ্ছে মন গড়া কাহিনী। কিন্তু আমি যখন এটাকে নিয়ে একটু ভিতরের দিকে গেলাম, তখন আমি আসলে খুব অবাক হয়েছি যে আহ আসলে অবাক করার মতো বিষয় ছিল যে আসলে